এদিকে ২৬শে মার্চ এই মরণ কামড় দিল আওয়ামী লীগ। একে একে ফেসে গেলেন সাবেক উপদেষ্টা ডক্টর ইউনূস ও জাহাঙ্গীর আলম। এবার তারেক রহমানকে চেপে ধরল ভারত। অবশেষে পর্দার আড়ালে শেখ হাসিনার বাজিমাত। দর্শক দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথ দখল করেছে, সেনাবাহিনী পুলিশ তাদেরকে আটকাতে পারছে না। এই মুহূর্তে তারা তাণ্ডব শুরু করেছে সারা দেশে। আলহামদুলিল্লাহ, পাল্টে যাচ্ছে আওয়ামী লীগ, বদলে যাচ্ছে নেতৃত্ব। শীঘ্রই আসছে সমন্বয় টিম, শীর্ষ নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা। ঠিক আছে, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করলেন, বুঝলাম। আর পালের গোদাটার কি হবে? ১/১১/২০২৪ অরাজনৈতিক সরকারের মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা তারেক রহমানকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে শোনা যায়, তার কি হবে? তারেক জিয়া ভারতের ভুল ভাঙাচ্ছে। জি ভাই, কেন ভুল ভাঙাচ্ছে জানেন? এই তারেককে ক্ষমতায় আনার পেছনে 5টা চুক্তি হয়েছিল ভারতের সাথে। সে 5টা চুক্তির মধ্যে প্রথম শর্ত ছিল যে নির্বাচনের পরে আপনার আওয়ামী লীগকে আনতে হবে, মানে রাজনীতি করার অধিকার দিতে হবে, বা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে ট্রাইব্যুনালে, যে মামলা মিথ্যা মামলা এবং যেই অবস্থা হয়েছে, এগুলো সবগুলোকে উইথড্র করতে হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ২৬শে মার্চে কি আওয়ামী লীগ মরণ কামড় দিতে চলেছে? দর্শক মন্ডলী, আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই সেটা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন যে 111-এ জনাব তারেক রহমানের উপর নির্যাতনকারী সেই সেনা কর্মকর্তাকে কিন্তু ইতিমধ্যেই 5টি মামলায় গ্রেফতার করা হয়েছে। দর্শক মন্ডলী, এরপরে আসলে কে? অনেক বিশ্লেষকগণ বলছেন যে জনাব তারেক রহমানকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, তবে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেপ্তার হতে চলেছেন কিনা, সে বিষয়টিও আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, এবার একজন বিশ্লেষক দাবি করছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসছে, তবে শীর্ষ নেতৃত্বে থাকছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, তারপরে কারা থাকছে সে বিষয়টি নিয়েও থাকছে চাঞ্চল্যকর তথ্য। দর্শক মন্ডলী, আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন করা জরুরি কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ও ভাই রে ভাই, এবার মহান স্বাধীনতা দিবসে জয় বাংলা স্লোগানে ধানমন্ডিতে নতুন ইতিহাস গড়ল আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকের এই দিনে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যার মধ্য দিয়ে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি, যার সুযোগ্য কন্যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হয়েছে। যারা ভেবেছিল আজকের এই মহান দিনে আওয়ামী লীগের টিকিটাও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তারা হয়তো জানে না আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো, ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে। এ তো সহজে শেষ হয়ে যাবে না। তাই আবার বিশাল নেতাকর্মীদের সমাগমে ধানমন্ডিতে নতুন ইতিহাস গড়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলহামদুলিল্লাহ, যে দাবি দীর্ঘদিন যাবত করে আসছিলাম, পাল্টে যাচ্ছে আওয়ামী লীগ, বদলে যাচ্ছে নেতৃত্ব। শীঘ্রই আসছে সমন্বয় টিম, শীর্ষ নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা। আশা করি খুব শীঘ্রই ঘোষণা আসবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আজ 25শে মার্চ গণহত্যা দিবস। 1971 সালের আজকের এই দিনে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের জামাতের গো আজম নিজামী কামরুজ্জামানের সহযোগিতায় বাঙালি জাতির উপর নির্মম ভাবে তাদের হত্যাযজ্ঞ চালায় অপারেশন সার্চ লাইট নাম করে। বিভীষিকাময় সেই রাত, যে রাতেই হাজার হাজার বাঙালিকে নির্মম ভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনীরা। আজকের এই রাতেই বঙ্গবন্ধু উপলব্ধি করতে পেরেছিলেন তিনি হয়তো আর বাঁচবেন না, যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে। আর তাই ঠিক 12টার একটু পর নাগাদই বিপদ আজ করতে পেরেই তিনি 12টার একটু পর নাগাদ স্বাধীনতার ঘোষণা দেন, এবং পরের দিন বঙ্গবন্ধু সেই স্বাধীনতা ঘোষণাপত্রটি সর্বপ্রথম রেডিওতে পাঠ করে শোনান হান্নান শাহ, অন্যতম সেক্টর কমান্ডার। তার ঠিক পর নাগাদ অর্থাৎ 27শে মার্চ জাতির উদ্দেশ্যে চট্টগ্রাম রেডিও বেতার থেকে 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান সাহেব তিনি সেই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাপত্রটি পাঠ করে দেশবাসীর কাছে শোনান, এবং তিনি সেই ঘোষণাপত্রে উল্লেখ করেন
ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পক্ষ থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করছেন বা পাঠ করছেন। ইতিহাসের মীমাংসিত এই সত্য। এরপরে অনেক ইতিহাস হয়ে যায়, আর হয়তো আমি তোমাদের মাঝে থাকবো না যত সময় পর্যন্ত বাঙালি জাতির চূড়ান্ত বিজয় না হবে, যত সময় পর্যন্ত মুক্তিযুদ্ধে বাংলা জাতির বিজয় না হবে, তত সময় পর্যন্ত তোমরা যুদ্ধের ময়দান ছাড়বে না। বঙ্গবন্ধু চাইলেই কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিতে পারতেন, কিন্তু তিনি যান নাই, কারণ তিনি ইতিহাসে হয়তো তাকে কাপুরুষ বলে আখ্যায়িত করা হবে। তাই তার যোদ্ধাদের মনোবল দৃঢ় রাখার জন্য আজকের এই ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো তিনি তার নিজ বাড়িতে ছিলেন, 32 নম্বরে ছিলেন, এবং সেখান থেকে পাকিস্তানিরা তাকে সেদিন গ্রেফতার করে নিয়ে যায় পাকিস্তানে। তিনি বুঝেছিলেন হয় তাকে গ্রেফতার করবে না, তিনি মারাও যেতে পারে, তাকে সেদিন মেরেও ফেলতে পারে। সবকিছু উপেক্ষা করে তিনি তার বাড়িতেই সেদিন ছিলেন। বঙ্গবন্ধু গ্রেফতার সহ শুরু হয় 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে জীবন বাজি রেখে আমাদের 30 লক্ষ ভাইরা বাবারা তারা তাদের 1 সাগর রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সশ্রমের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বর 1971 সালে আমরা চূড়ান্ত ভাবে বিজয় অর্জন করি। বাঙালির সামনে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের সহযোগিতায় একে একে যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর যখন পাকিস্তানিরা হেরে যাচ্ছিল, তারপরে ইতিহাসে আরেকটি নরকীয় ঘটনা তারা ঘটায়। অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখে তারা যখন আত্মসমর্পণ করবে, দিক বিদিক পাকিস্তানি বাহিনীরা যখন দৌড়ে পালাতে ছিল, জামাতিরা অর্থাৎ পিস কমিটি, শান্তি কমিটি নামক জামাতিদের যে সকল সহযোগী কমিটিগুলো বিভিন্ন গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ছিল, তারা যখন পাকিস্তানের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল, তখনই তারা ডিসেম্বর আরেকটি গণহত্যা চালায়, এদেশের বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা আর্ট করে। শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, কবি, শিল্পীদের উপর সেই রাতে তারা নির্মমভাবে হত্যা করে, এবং সেই নামের তালিকা এই গু আজম, নিজামীরা, কামরুজ্জামানরা সেদিন করেছিল, এবং পাকিস্তানিদের সাথে নিয়ে সেদিন আমাদের দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। এটি ইতিহাসের মীমাংসিত সত্য। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, মুক্তিযুদ্ধের কালীন সময় অবদান রাখা 1 নম্বর সেক্টর কমান্ডার, তথাপি দ্বিতীয়বার যখন বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পাঠকারী জিয়াউর রহমানের সন্তান বারবার 71-এর মহান মুক্তিযুদ্ধের মীমাংসিত ইতিহাসকে কলুষিত করছে, মিথ্যাচার করছে বিএনপির কিছু স্বার্থন্বেষী কথিত মুক্তিযোদ্ধাগণেরা। ইতিহাস সাক্ষী, যে ব্যক্তি একবার রাজাকার হয়েছে সে সারা জীবনই রাজাকার, কিন্তু যে ব্যক্তি একবার বীর মুক্তিযোদ্ধা হয়েছে সে সারা জীবন মুক্তিযোদ্ধা থাকে না, সেও কখনো রাজাকারে পরিণত হয়। যারা স্বাধীনতার ঘোষণা নিয়ে, কে ঘোষণা করছে এটা নিয়ে যারা বিতর্ক করতেছে, তারাই ইতিহাসের চরম শত্রু, তারা বাঙালির শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু, সার্বভৌমত্বের শত্রু, তারা ইতিহাস বিকৃতকারী। অবশ্যই ইতিহাস তাদের ক্ষমা করবে না, তাদেরও একদিন এই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে ইনশাআল্লাহ। তারেক রহমান সেই বিকৃত ইতিহাসের পথে হাঁটছে, 71 মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। এর মাধ্যমেই সে তার কফিনে প্যারেক মারা শুরু করেছে, এর মাধ্যমেই তার একদিন ভয়ঙ্কর রকমের পরিণতিতে তাকে পড়তে হবে। যদি সে কথা ভঙ্গ করে, যদি সে ওয়াদা বরখেলাপ করে, মুনাফিকি করে, এর পরিণতি তিনি সহ তার সাঙ্গপাঙ্গদের করুণ ভাবে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। এটাই চিরন্তন সত্য, কারণ ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না। ইতিহাসে যে যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, তারেক রহমান জিয়ার মতন ক্ষমতাশালী ব্যক্তি নন। বাংলার ইতিহাসে সবচাইতে বেশি বীর মুক্তিযোদ্ধা হত্যা করেছিল 75 পরবর্তী সময় এই জিয়াউর রহমান। সেনাবাহিনীর অসংখ্য অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছিল জিয়াউর রহমান। ক্ষমতা যখন পালাবদল হইয়া যায়, সর্বশেষ 2009 সালে এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে, অর্থাৎ বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করে জিয়াউর রহমানের পোলা আজকের প্রধানমন্ত্রী এই তারেক রহমান নীল নকশার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে শুধু আওয়ামী লীগ সরকারকে হটানোর উদ্দেশ্যে সেদিন আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক চৌকস অফিসারকে, তর্তজ অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করে তারেক রহমান। বিভৎস তারেক রহমানের ইতিহাস, তারেক রহমানের ইতিহাস বোমাবাজির ইতিহাস, সন্ত্রাসবাদের ইতিহাস, দখলবাদের ইতিহাস, গুম খুনের ইতিহাস, হাওয়া ভবনের ইতিহাস, খোয়াব ভবনের ইতিহাস, দেশপ্রেমিক প্রথম শ্রেণীর জাতীয় নেতাদেরকে নির্মমভাবে হত্যা করার ইতিহাস। সুতরাং তাকে তাকে হুঁশিয়ার করে বলতে চাই, মিস্টার তারেক রহমান সাহেব, ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না, ইতিহাস কাউকে কখনো ক্ষমা করবে না। 71 সালের মীমাংসিত ইতিহাস যতই বিকৃত করার চেষ্টা করুন না কেন, সফল হবেন না। বাঙালির জাতি এখন সচেতন, বাঙালির জাতি এখন কিন্তু প্রতিবাদ করতে জানে, বাঙালির জাতি কিন্তু কোন ইতিহাস বিকৃতকারী যত বড় শক্তিশালী হোক না কেন, তার সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে সত্য হয়। বাঙালির জাতিকে কিন্তু কেউ কখনো ভয় দেখাইয়া দাবায় রাখতে পারে না। ইয়া খান পারে নাই, ভুট্টা পারে নাই, জিয়াউর রহমান পারে নাই, এরশাদ
করতে পারে নাই, কেউ কখনোই পারবে না। যদি সে ইতিহাস বিকৃত করার পথে চলে, সে যত বড় শক্তিশালী হোক না কেন, তার পতন হবেই হবে, সে যত বড় শক্তিশালী হোক না কেন। তাই বাইরে আমারে বলবো, চূড়ান্ত সঠিক যে মীমাংসিত ইতিহাসের পক্ষ নিয়ে কথা বলতে হবে। বাঙালি জাতির উপরে অবশ্যই বাংলাদেশের রাজনীতি করতে হলে ৭১ মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ৩২ নম্বরের স্বাধীনতা, একেবারে সঠিক পুঙ্খানুপুঙ্খ মীমাংসিত ইতিহাসকে ধারণ করে চলতে হবে। বিকৃত করে চলতে পারবে না। তার শাস্তি বাংলার জনগণ, আপামার জনগণ একসাথে দেবে। ভাইরা আমার, বিজয় হবে ইনশাআল্লাহ। মুক্তির জন্য, স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আপনাদের বলো ভাইরা আমার, ঐক্যবদ্ধ হন। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করলেন, বুঝলাম যে তিনি তারেক রহমানকে নির্যাতন করেছিলেন, কিন্তু তখনকার টাস্ক ফোর্সের প্রধান জেনারেল মতিনের অনুমোদন তাতে ছিল না বলে মনে করছেন? সাবেক সেনা প্রধান এবং তৎকালীন সিজেএস ইকবাল করিম ভুইয়াকে কেন এখনো বাইরে রাখা হচ্ছে? তার ভূমিকা কি কোনো অংশে কম ছিল, বা তাদের ভূমিকা কি কোনো অংশে কম ছিল? তাও বাদ দিলাম, সদ্য সাবেক হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তাকেই বা কেন আটক করা হচ্ছে না? তার ভূমিকা অত কম নেই ১১ ভয়ঙ্কর অরাজনৈতিক সরকারের আমলে। আর পালের গোদাটার কি হবে ১-১১ আর ২০২৪ অরাজনৈতিক সরকারের মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনুস, যে কিনা তারেক রহমানকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে শোনা যায়, তার কি হবে? তাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর মর্যাদায় রেখে এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল দিয়ে রেখে দেবেন আর জেনারেল মাসুদদেরকে ধরবেন? হবে না। বাংলাদেশের রাজনীতি যে প্রতিশোধের আর কেবলই প্রতিশোধের, তা নতুন করে বোঝার কিছু নেই। ২০০৭ সালের ১১ জানুয়ারি একটি সেনা সমর্থিত সরকার গঠিত হয়, যাকে সকলেই ১-১১ সরকার বলে উল্লেখ করে। সেই সরকার কেন গঠিত হয়েছিল তা যেমন আমরা জানি, তেমনি সেই সরকার আসলে রাজনীতিবিদদের কিভাবে নির্যাতন করেছিল তাও এখন আর অজানা নয়। দীর্ঘ ১৯ বছর পর সেই সরকারের একজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও অন্য মামলায়। তবুও মানুষ জোরে সোরে বলছে যে ১-১১ সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের কারণেই জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী সম্পর্কে তারেক রহমানের খালু অথবা মামা। তাকে গ্রেপ্তারের কারণ কোনটা সঠিক সেটা বলে দেওয়ার দরকার নেই, কিন্তু ১-১ সরকার থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই সন্ত্রাসের সরকার, এই দুটি অরাজনৈতিক সরকারের পেছনেও যে ব্যক্তির নোংরা হাত সবচেয়ে বেশি কাজ করেছে তার নাম তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথা থেকে এসেছিল রাজনীতিবিদদের মাইনাস করে সুশীলদের সরকার গঠন করা। তারেক রহমানকে নির্যাতন করে মুচলেকা দিয়ে দেশ ছাড়া করার বিষয়টি ইউনূস জানতেন না, তা কি পাগলেও বিশ্বাস করবে না? তাহলে আজকে ইউনূসকে ভিভিআইপি মর্যাদা দিয়ে, এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল দিয়ে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে দেওয়া হচ্ছে, আর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে আটক করা হচ্ছে। বিষয়টি নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে, তাই না? চলুন আলোচনা তবে করা যাক। ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশে যে রাজনৈতিক ভূমিকম্পটি ঘটেছিল তার পেছনে সরাসরি সংঘাতের কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত জোটের একগুঁয়ে অবস্থান। সংবিধান সংশোধন করে প্রধান বিচারপতি কে এম হাসানের চাকরির মেয়াদ বাড়ানো বা বয়স বাড়ানো, ২৮ অক্টোবরের রক্তাক্ত সংঘাত এবং প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমদের অসাংবিধানিকভাবে নিজেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করা, এসব ঘটনার ধারাবাহিকতায় দেশ যখন সম্পূর্ণ অস্থিরতার দিকে ধাবিত হচ্ছিল, তখন সেনাবাহিনী হস্তক্ষেপ করে ফখরুদ্দিন আহমেদ, মইনু আহমেদের নেতৃত্বে একটি সেনা সমর্থিত সরকার প্রতিষ্ঠা করে। এই সরকার শুরুতে জনগণের একটি বড় অংশের সমর্থন পেয়েছিল, কারণ তখনকার রাজনৈতিক ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি চেয়েছিল মানুষ। কিন্তু ধীরে ধীরে এই সরকার -2 ফর্মুলা, রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর অভিযান এবং শেষ পর্যন্ত তারেক রহমানের উপর নির্মম নির্যাতনের ঘটনা প্রকাশিত হতে থাকে। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী ছিলেন সেই সময়ের জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী, যার নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স গুলো রাজনৈতিক নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তাদের বাড়ি, অফিসে সাঁড়াশি অভিযান চালাতো, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিত। তারেক রহমানকে নির্যাতনের অভিযোগে মাসুদ চৌধুরীকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই নির্যাতনের নির্দেশ বা অনুমোদন কি শুধু মাসুদের একার ছিল, নাকি তার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতিও ছিল তাতে? আর এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা তা তো একটু আগেই বলেছি, আবারও বলছি। ঠিক আছে, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করলেন, বুঝলাম তিনি তারেক রহমানকে নির্যাতন করেছিলেন, কিন্তু তখনকার টাস্ক ফোর্সের প্রধান জেনারেল মতিনের অনুমোদন তাতে ছিল না। জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিন ছিলেন ফখরুদ্দিন সরকারের যোগাযোগ উপদেষ্টা এবং জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান। টাস্ক ফোর্স গুলোর সব অভিযানই তার দপ্তর থেকে সমন্বয় হতো। মতিনের নির্দেশে বা অনুমোদন ছাড়া মাসুদের পক্ষে এমন ব্যাপক আকারে অপারেশন চালানোর আদৌ সম্ভব ছিল কি? অথচ আজ মাসুদকে গ্রেপ্তার দেখানো হলেও মতিন সম্পূর্ণরূপে অব্যাহতি পেয়ে আছেন। তিনি বেঁচে আছেন কিনা তাও জানি না। একই প্রশ্ন উঠে সাবেক সেনাপ্রধান এবং তৎকালীন সিজিএস ইকবাল করিম ভুইয়াকে নিয়ে। তিনি তখন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১১ জানুয়ারি ক্যান্টনমেন্ট থেকে জেনারেল মইনু আহমেদ এবং অন্যান্যরা যখন বঙ্গভবনে যান, তখন ক্যান্টনমেন্টের দায়িত্বে ছিলেন ইকবাল করিম ভুইয়া। পরবর্তীতে সেনা সদরের প্রথম ব্রিফিং এও তার উপস্থিতি ছিল। অর্থাৎ ১-১১ পুরো ঘটনার তিনি একজন প্রত্যক্ষ সাক্ষী, প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং সেনা কাঠামোর ভেতরে থেকে সমন্বয়ের দায়িত্বেও তিনি ছিলেন। টাস্ক ফোর্স, ট্রুথ কমিশন, রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, সবকিছুর খবরই তার গোচরে এসেছে। তাহলে তাকে কেন এখনো বাইরে রাখা হচ্ছে? তার ভূমিকা কি কোনো অংশে কম ছিল?
আরো একজন আছেন সদ্য সাবেক হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনিও ১/১১ সেই ভয়ঙ্কর রাজনৈতিক সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাকেই বা কেন আটক করা হচ্ছে না? তার ভূমিকাও কি কম? কম নয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। ১/১১ সরকার গঠনের পেছনে তার ভূমিকা এখন আর গোপন নেই। নোবেল জয়ের মাত্র ৩ মাস পর তিনি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন, যার মূল লক্ষ্য ছিল প্রধান রাজনৈতিক দলগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে একটি বিকল্প শক্তি হিসাবে আবির্ভূত হওয়া। ফখরুদ্দিন আহমদকে প্রধান উপদেষ্টা করতে ইউনূসই পরামর্শ দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি বহুদিন ধরেই। -2 ফর্মুলার ধারাটিও তার মগজ থেকে এসেছে। তার মতো বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের একটি অংশের মাথা থেকে এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা হয়েছিল। আমরা ভুলে যাইনি যে প্রথম আলোর প্রথম পাতায় 2 নেত্রীকে যেতে হবে। ডেইলি স্টারের দিনের পর দিন কলাম বেরিয়েছে, মন্তব্য কলাম বেরিয়েছে যে 2 নেত্রীকে বাদ দিয়ে ব্যাটল অফ 2 বেগমস। আমরা ভুলে যাইনি সে কথা। ক্ষমতার পালাবদল কেবল নির্বাহী পর্যায়ের কিছু ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হয়, কিন্তু সেই ষড়যন্ত্রের মূল হোতারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে ক্ষমতার কেন্দ্রে থেকে যান। বাংলাদেশে বিরাজনীতিকরণের প্রকল্প বারবার ফিরে এসেছে। ১/১১ যেমন রাজনীতিবিদদের বাইপাস করে সুশীল সমাজ, সেনা এবং আমলাতন্ত্রের সমন্বয়ে একটি বিকল্প ব্যবস্থা কায়েমের চেষ্টা হয়েছিল। ২০২৪-এর ৫ আগস্টের পরেও একটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একই রকম প্রবণতা লক্ষ্য করেছি আমরা। কিন্তু ইতিহাস প্রমাণ করে রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং ভবিষ্যতে প্রতিশোধের চক্র তৈরি করে। আজ মাসুদ চৌধুরী গ্রেপ্তার হলেও যদি তার চেয়ে বড় কুশীলবরা যেমন মতিন, ইকবাল করিম ভুইয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূস বিচারের বাইরে থাকেন, তবে এই গ্রেপ্তার কেবল একটি প্রতিশোধমূলক রাজনৈতিক খেলায় পরিণত হবে। আসল প্রশ্ন হলো, বাংলাদেশ কি কখনোই এই রাজনৈতিক প্রতিহিংসার চক্র থেকে বেরোতে পারবে, নাকি ১/১১ মাস্টার মাইন্ডের সুরক্ষা দিয়ে শুধু নির্বাহী পর্যায়ের ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করানোর মধ্য দিয়ে এই চক্র চলতে থাকবে? এখন যদি বলা হয় আমরা কেবল তারেক রহমানের নির্যাতনের বিচার করছি, তবে সেটি একটি রাজনৈতিক বাজ বিচার বা রাজনৈতিক বিচার। কারণ ১/১১ সময় নির্যাতনের শিকার হয়েছেন হাজারো মানুষ, বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীরা, ব্যবসায়ীরা, আমলা, এমপি, এমনকি সাংবাদিকরাও। তাদের কেউ বিচার চাইলে কি তাদেরও মামলা হবে, নাকি শুধু যার নির্যাতনের বিষয়টি এখন রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য শুধু সেটিই বিচারের টেবিলে উঠবে? বাংলাদেশের রাজনীতিতে এই বাজ বিচার বা বাজ বিচারের বিচারই আসলে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটি বিচার নয়, এটি প্রতিশোধের একটি নতুন সংস্করণ। আর প্রতিশোধের রাজনীতি যখন ইতিহাসকে বাজ বিচার করে, তখন ইতিহাস আর তার প্রতিশোধ নেয়। ১/১১ মাস্টার মাইন্ডকে রেখে দ্বিতীয় সারির কুশীলবকে ধরলে হবে না, হয় সবাইকে ধরতে হবে, নাইলে কাউকে নয়। যে দলকে রাজনৈতিকভাবে কবর দেওয়া হয়েছিল বলে ধরে নেওয়া হয়েছিল, তারা কি তবে কফিনের ঢাকনা ভেতর থেকে ঠেলছে? হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বিচারপতি মানিক, ৩ জন একদিনে এক আদালতে এক মামলায় জামিন পেলেন। এটাকে স্রেফ আইনের স্বাভাবিক গতি, নাকি রাজনীতির বন্ধ দরজা খোলার প্রথম চাবিকাঠি? যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথ সরগরম হয়েছিল, তারা কি এখন আইনের লড়াইয়ের চাদর গায়ে দিয়ে নিঃশব্দে মাঠ দখলের প্রস্তুতি নিচ্ছে? রাজনীতিতে কিছুই কাকতালীয় নয়। ইনু, মেনন ও মানিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের করা মানহানির মামলায় জামিন মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মানহানি মামলায় হত্যা মামলা নয়, গুম মামলা নয়, শত শত গুরুতর মামলার ভিড়ে সবচেয়ে হালকা মামলাটা বেছে নেওয়া হলো প্রথম জামিনের জন্য। এটা কি ঘটনাচক্র? না, এটা সুপরিকল্পিত আইনি কৌশল। একটি জামিন মানে শুধু কারাগারের বাইরে আসা নয়, একটি জামিন মানে মানসিক চাপ কমানো, আইনজীবী গোছানো, পরবর্তী মামলায় দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি। আর সবচেয়ে বড় কথা, এই জামিন তৃণমূলের কাছে একটাই বার্তা পাঠাচ্ছে, নেতারা ফুরিয়ে যাননি, লড়াই শেষ হয়নি। এটা কি তবে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মনে অক্সিজেন যোগানোর সুপরিকল্পিত প্রজেক্ট? শুধু জামিন নয়, মাঠের ছবিটা আরও স্পষ্ট। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তৃণমূল নেতাদের সঙ্গে নিয়মিত আলোচনায় দলের সভাপতি শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানীয় কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশ থেকে নির্দেশনা, দেশে কার্যালয় খোলা, তৃণমূলে নিঃশব্দ সংগঠন। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা সক্রিয়ভাবে বেশিরভাগই কোনো না কোনো দলের হয়ে নির্বাচনে কাজ করেছেন। বুঝলেন, দল বয়কট করেছে, কিন্তু কর্মীরা মাঠ ছাড়েননি। অন্য পোশাকে, অন্য ব্যানারে, শিকড় কিন্তু এখনো মাটিতে। প্রশাসনের কিছু স্তরে এখনো আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা সক্রিয় রয়েছেন। তাদের মতে এসব কারণে দলটি পুনর্বাসনের একটি নীরব প্রক্রিয়া চলতে পারে। নীরব প্রক্রিয়া দেখা যাচ্ছে না, কিন্তু চলছে। ক্ষমতা এখন বিএনপির নির্বাচিত সরকার, কিন্তু প্রশ্ন উঠছে 1 বছর 8 মাসে হত্যা মামলাগুলো কতটুকু এগিয়েছে? আওয়ামী লীগের কার্যালয় খোলা কি নজর পড়ছে? তৃণমূলের পুনর্গঠন কি দেখা যাচ্ছে? ইনু মেননদের মতো ঝানু রাজনীতিবিদেরা যখন আইনের ফাঁক ফকর দিয়ে বেরিয়ে আসার পথ খোঁজেন, তখন বুঝতে হবে মাঠের রাজনীতিতে বড় ধরনের গুমট হাওয়া বইছে। এটা কি কেবল বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রম, নাকি ক্ষমতার অলিন্দনে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? তবে আসল প্রশ্নটা অন্য জায়গায়। সাধারণ মানুষ কি তবে ভুলে গেছেন সেই জুলাই হত্যাকাণ্ড? 1.5 বছরের বেশি সময়ের ক্ষোভ কি স্তিমিত হয়ে আসছে? রাজনীতিতে সময়ে সবচেয়ে বড় অস্ত্র, আওয়ামী লীগ সেটা জানে।
তারা তাড়াহুড়ো করছে না, তারা অপেক্ষা করছে। ছোট ছোট আইনি জয়, ধীরে ধীরে কার্যালয় খোলা, নিঃশব্দে তৃণমূল গোছানো, এই ছোট ছোট পদক্ষেপগুলো মিলিয়ে দেখুন একটা বড় ছবি তৈরি হচ্ছে। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু এই প্রত্যাবর্তন কি মানুষ মেনে নেবে? ইনু, মেনন, মানিকের এই জামিনটি আওয়ামী লীগের পুনরুত্থানের মহড়া, নাকি ইতিহাসের আস্থা করে যাওয়ার আগে শেষ সাতফাটানি? কার্যালয় খুলছে, নেতারা জামিনে, শিকড় মাটিতে, আর বিচারের তারিখ শুধু পড়ছে বছরের পর বছর। আপনি কি দেখছেন আইনের স্বাভাবিক গতি, নাকি রাজনীতির নতুন মেরুকরণ? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।